সবাইকে শুভ সকাল। আজকে আমরা যে লেকচারটি পড়ব সেটি হচ্ছে ওয়েব প্রসেসিং টেকনোলজি 1 এর। আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি সেটিকে স্কাওয়ারিং এই লেকচারটি আমরা পড়ব। চলো শুরু করা যাক। স্কাওয়ারিং সম্পর্কে আমাদের হয়তো আগের একটু অল্প স্বল্প ধারণা রয়েছে, যেমন আমরা যখন টেক্সটাইল র ম্যাটেরিয়াল 1 পড়তেছিলাম তখন কিছুটা বলেছিলাম যে আমাদের টেক্সটাইল ফাইবার সমূহের ভিতরে অনেক ইম্পিউরিটিস রয়েছে, সেটা আমরা জানি যখন আমরা প্রত্যেকটা ফাইবারের পড়েছি, কেমিক্যাল কম্পোজিশন পড়েছি। এট দ্যাট টাইম আমরা সেটা জেনেছি। তো সেই সমস্ত ইম্পিউরিটিস যখন থাকবে, যেমন সেলুলোজের ক্ষেত্রে যদি আমরা বলি যে প্রায় 96% বা 94% সেলুলোজ, বাকিগুলো ইম্পিউরিটিস। তো এইটি রিমুভ করতে হয়। তার ভিতরে প্রধান এবং প্রধানত উপাদান হচ্ছে মোম বা এই ধরনের ফ্যাট, যেগুলো আমাদের ফাইবারকে পানি শোষণ করতে বাধা প্রদান করে, অর্থাৎ হাইড্রোফোবিক নেচার সৃষ্টি করে, যার ফলে ফাইবারটা বা ফেব্রিকটা, ডাইস বা অন্যান্য কেমিক্যাল যেগুলো আছে সেগুলো অ্যাবজর্ব করতে পারে না। ফর দিস রিজন আমাদের এই যে অপদ্রব্য সমূহ রিমুভ করা প্রয়োজন। আর সেজন্যই আজকের লেকচার স্কাওয়ারিং। প্রত্যেকটি ন্যাচারাল ফাইবারই সাধারণত এই ধরনের কিছু অপদ্রব্য থেকে থাকে। আর সিনথেটিক ফাইবার গুলো যেহেতু মানুষ তৈরি করে, সেই ক্ষেত্রে থাকার সম্ভাবনা নেই, কিন্তু যখন তৈরি করা হয় এরপর সেটাকে ট্রান্সপোর্ট করা হয়, নিটিং বা উইভিং করা হয়, তো এই সমস্ত জায়গায় হতে পারে। তো চলো শুরু করা যাক আজকের আমাদের যে লেকচার, সেটি হচ্ছে স্কাওয়ারিং সম্পর্কে আমরা পড়ব। তো প্রথমেই আমাদের জানা দরকার তাহলে স্কাওয়ারিং কি। আচ্ছা, এটা একটু চেঞ্জ করি কারণ বোঝা যাচ্ছে না। ওকে, তো স্কাওয়ারিং তাহলে কাকে বলছে? বলা হচ্ছে the term scouring applies to the removal of impurities. Removal of impurities such as oil, wax, gums, soluble impurities and solid dirt. Soluble হতে পারে এবং solid dirt বাইরে থেকে foreign matter হতে পারে, found in textile material and produce a hydrophilic and clean cloth. তাহলে কি করা হচ্ছে? স্কাউরিং এর মাধ্যমে রিমুভাল অফ ইম্পিউরিটিস। কোথায় ইম্পিউরিটিস গুলো রয়েছে? ইম্পিউরিটিস গুলো রয়েছে ফেব্রিক বা ফাইবারে, যেমন অয়েল, ওয়াক্স, গাম ইত্যাদি। এগুলোকে রিমুভ করে ফেব্রিকটাকে হাইড্রোফিলিক এবং ক্লিন বানাবো, এটা হচ্ছে পারপাস। Scouring is an important treatment stage, especially for natural fiber which tend to have significant presence of natural impurities. We know about the natural impurities. In case of cotton, although the relative amount of impurities is quite low, it is still make fiber non-absorbent. And in case of jute and others fiber, আমরা যদি দেখি সেই ক্ষেত্রে কিন্তু impurities এর পরিমাণটা বেশি. So in case of wool, the amount may be so high to interfere with the basic manufacturing operation, and hence the scouring may have to be done in stage itself. তো এটাকে আমরা ফাইবার স্টেজে করতে পারি স্কাউরিংটা। এটাকে ইয়ার্ন তৈরি করার পর করতে পারি, এটাকে আমরা ফেব্রিক তৈরি করার পর করতে পারি। সাধারণত ফেব্রিক তৈরি করার পরেই করা হয় আমাদের দেশে। So in case of silk, যেমন আমরা যদি বলি, and also natural fiber, presence of natural impurities tends to natural luster which is valued. সিল্কের কি থাকে? সিল্ক ফাইব্রন এবং সেরিসিন বা সিল্ক গাম, তাই না? আমরা যখন সিল্ক পড়েছি মনে আছে কিনা তোমার? তাহলে সেই সিল্ক গাম বা সেরিসিন কিন্তু আমাদের রিমুভ করতে হয়। ওকে, সো এই ধরনের ইম্পিউরিটিস গুলো রিমুভ করাই ফাইবার থেকে, সেটিকে আমরা স্কাউরিং বলছি। তো এই হচ্ছে আমাদের সংজ্ঞা। আশা করি এতক্ষণে আমরা সবাই বুঝতে পেরেছি। অবজেক্টিভস অফ স্কাউরিং কি, এটি তো বরাবরের মতোই আমরা প্রথমে আলোচনা করলাম। তারপরে যদি বলি টু রিমুভ ন্যাচারাল অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডেড ইম্পিউরিটি, সেটা ন্যাচারাল হতে পারে অথবা অ্যাডেড হতে পারে, যেমন বাইরে থেকে যুক্ত হওয়া। Added impurities of essentially hydrophobic character as completely as possible. To increase absorbance of textile material, impurities remove করে কি করব? হাইড্রোফোবিক ক্যারেক্টারটাকে রিমুভ করব, অ্যাবজর্বেন্সিটা আনবো। এটি আমাদের দরকার যেন সেটি পানি শোষণ করে। এটি যদি কচুর পাতার মতো পানি চলে যায় তাহলে তো আমরা বাকি যে ফার্দার প্রসেসিং গুলো সেগুলো করতে পারবো না। To leave the fabric in high hydrophilic condition without undergoing and chemical process. This is also important that
আমরা এই ইম্পিউরিটিস গুলো রিমুভ করতে গিয়ে যদি এনি কাইন্ড অফ কেমিক্যাল অর ফিজিক্যাল চেঞ্জ হয়ে যায়, সামান্য তো হবেই, বাট সেটি রিমার্কেবল বা নোটেবল যদি হয় সেক্ষেত্রে প্রবলেম, যে যেটা আছে সেরকমই থাকবে, স্ট্রেন বা ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, ওকে। স্কারিং প্রসেস কি কি বিষয়ের উপর ডিপেন্ডস করছে? ইন কেস অফ কটন যদি আমরা বলি, তো সেই ক্ষেত্রে টাইপস অফ কটন, color of the cotton, the cleanness of cotton, the twist and count of yarn, construction of the fabric. It also depends on the other fiber also. যদি আমরা বলি যে জুটের ক্ষেত্রে, সিল্কের ক্ষেত্রে ডেফিনেটলি। ওকে, তো স্কারিং এগুলোর উপর ডিপেন্ড করছে। তাহলে স্কারিং অবজেক্টিভ জানলাম, স্কারিং কি সেটি জানলাম। তাই আবার একটু পুরনো পড়ায় আমরা ফিরে যাই। আমরা প্রথমে দেখেছিলাম যে কটন এর ইম্পিউরিটিস গুলো সম্পর্কে আমরা যদি দেখি, প্রোটিন, পেকটিন, অয়েল এন্ড ফ্যাটস, মিনারেল, অ্যাশ এন্ড আদার্স। সো ইট ইজ অ্যাবাউট 6%। এন্ড পিওর সেলুলোজ আমরা যদি দেখি কতটুকু, প্রায় 94% যেটা আমরা জানি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এই যে 6% এর মতো ইম্পিউরিটি সেটাকে আমাদের রিমুভ করতে হচ্ছে, টোটাল 100%. So in this wax present in outermost layer of cotton fiber, সব থেকে বাইরেতে যে লেয়ার দিয়ে থাকে সেটা হচ্ছে ওয়াক্সের। তোমরা গাছেরও দেখবা যে কিউটিকল থাকে, হ্যাঁ, আউটার মোস্টে, সেটাও কিন্তু এ ধরনের ম্যাটেরিয়াল, which turns into non-absorbent. Non-absorbent হওয়ার কারণই হচ্ছে এটা, in its natural state, although the amount of wax present in the fiber is 0.4 থেকে 1%, is it not easy to remove. So এখানে দেখো ওয়াক্সের পরিমাণটা খুবই কম, but it is difficult to remove and this causes many problem. ওকে, তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে অপদ্রব্যগুলো রয়েছে সেগুলোকে রিমুভ করা, আর সেটি কিন্তু স্কাউরিং এর মুখ্য উদ্দেশ্য। সো ইন কেস অফ উল যদি আমরা দেখি, এখানে আমাদের উল গ্রিস রয়েছে 11%, সুইন, ডার্ট, বার্ডস ম্যাটার্স, ওয়াটার, আদার্স 12%, টোটাল ইম্পিউরিটি 39%, এবং ক্যারাটিন যেটা পিউরুল 61%. So keratin is the main usable element of wool fiber, and the quantity of impurities in keratin can be less or high. So on the wool scouring process, remove oil and the contaminants accumulated during the upstream processing steps can be carried out on saliva, yarn or fabric solution containing sodium carbonate with soap, ammonia, anionic, non-ionic surfactant ইত্যাদি দিয়ে সাধারণত এগুলোকে রিমুভ করা হয়ে থাকে। তো এটা উলের ক্ষেত্রে আমাদের পুরনো পড়া আমরা আরেকটু দেখছি। সিল্কের ক্ষেত্রে যদি আমরা দেখি, সিল্কের ক্ষেত্রে কি থাকে, স্যারিসিন, যেটি গাম বলা হচ্ছে, ওয়াক্স 1.5%, মিনারেল, পিগমেন্ট এন্ড আদার্স 0.5%, টোটাল ইম্পিউরিটিস এর মধ্যে আমরা যদি দেখি 24%, ফাইব্রন 76%। তাহলে এই 76% আমাদের মূল উপাদান, 24% আমাদের ইম্পিউরিটিস। So fibrin is the main usable element in silk fiber, and then quantity of impurity fibrin can be high on this. The scouring of pure silk is degumming. It is known as the silk degumming. Okay, the process used to remove sericin or silk gum, and from the fibrin falls. Sericin is the gummy element which keeps together the fibrin to falls and gives the silk hard and dull appearance. আমরা ওই যে আমি তোমাদের উদাহরণ দিয়ে বলেছিলাম যে অনেকগুলো দড়িকে যখন ময়দা দিয়ে একসাথে লাগাবো তখন যে অবস্থাটা সৃষ্টি হবে সেরকম। তো এখান থেকে ময়দাটা উঠে ফেললে দড়িগুলো আবার ফ্লেক্সিবল হবে, তো সেই ময়দাটাকে আমরা বলছি সেরিসিন, অর্থাৎ এইভাবে তুলনা করছি। সো ইট ইজ ক্যারিড আউট অন ইয়ার্ন, অন ডাইড ইয়ার্ন, piece, dyed fabric and products and ready printing. The treatment which causes lot loss, আমরা কত পার্সেন্ট দেখছি, প্রায় 24% ওজন লস হচ্ছে, সেজন্য কিন্তু আমরা আবার হোয়াইটিং ও করে থাকি, এই ধরনের ইয়েও রয়েছে। তো এটি সাধারণত ডিটারজেন্ট ওয়াশে চলে যায়, এরপরও আমরা এনজাইম অথবা একই সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম কার্বনেট হালকা পরিমাণে ইউজ করতে পারি এটা রিমুভ করার জন্য। এটা কি হলো? Okay, now this is the figure, একটু ভালো করে দেখবো আমরা কি কি বলছে এখানে। এটা একটা কটনের স্ট্রাকচার, ক্রস সেকশনাল স্ট্রাকচার।
এখানে যদি আমি দেখি নাম্বার 1 লেয়ার 1 কি বলছে, ওয়াক্স কম্পাউন্ড, মিনারেল ম্যাটারস, পেকটিনস, ফ্যাটি অ্যাসিড, হাই মলিকুলার ওয়েট এন্ড দেয়ার স্টার্স এখানে থাকে। সবার বাইরে কটনের যদি আমরা ক্রস সেকশন করি, ক্রস সেকশন কি মনে করো, এটা ক্রস কলম কেটে ফেললাম, কেটে ফেলে ক্রস সেকশনে কি হবে, এই যেরকম দেখাবে যে এখানে কিরকম কি রয়েছে। অর্থাৎ আমি আছি, আমাকে যদি এইভাবে বা এই বোতলটাকে যদি এইভাবে কেটে ফেলি তাহলে কি দেখাবে, সেটি হলো ক্রস সেকশন। তো একটা কটন ফাইবারকে যদি আমরা ক্রস সেকশনালি কেটে ফেলি তাহলে কি কি পাবো, তো সেই ক্ষেত্রে আমরা কয়েকটা লেয়ার পাবো এবং কিছু লুমেন পাবো, যে ওয়াক্স লেয়ার পাবো সর্বপ্রথম 1 নম্বর বাইরের আবরণে, তারপরে প্রাইমারি ওয়াল, তারপরে সেকেন্ডারি ওয়াল, তারপরে টারশিয়ারি ওয়াল এন্ড সর্বশেষ পাবো লুমেন। তাহলে প্রথমে প্রাইমারি ওয়ালে কি কি পাওয়া যাচ্ছে, বলা হচ্ছে ওয়াক্স কম্পাউন্ড, মিনারেল ম্যাটারস, পেকটিনস, ফ্যাটি অ্যাসিড, হাই মলিকুলার ওয়েট, অ্যালকোহলস এন্ড দেয়ার এস্টার্স, এগুলো রয়েছে এখানে। তো ওকে, নেক্সট যদি আমরা বলি সেকেন্ড লেয়ার হচ্ছে প্রাইমারি ওয়াল। তোমরা দেখতে পাচ্ছ যে এটা সেকেন্ড লেয়ার, সেখানে আমরা কি পাচ্ছি, বলা হচ্ছে প্রোটিন, pectic substance, glucans 2.5% the fiber and 30% crystalline index. ওকে, তো এখানে মোটামুটি সজ্জিত 30% crystalline প্রোটিন, পেকটিন, সাবস্টেন্স পাওয়া যাচ্ছে। এরপরে যদি আমরা সেকেন্ডারি ওয়ালের ভিতরে ঢুকি, 3 নম্বর সেকেন্ডারি ওয়ালের ভিতরে আমরা কি পাচ্ছি, রেড চিহ্ন দিয়ে দেখো যে 91% সেলুলোজ লেয়ার অফ দ্য ফাইবার এন্ড ক্রিস্টালাইনিটি ইন্ডেক্স 70%। তো এখানেই মূলত আমাদের যে সেলুলোজ লেয়ারটা, সেই সেলুলোজ লেয়ারটা থাকে, ঠিক আছে। ওকে, নাও আফটার দেন টারশিয়ারি ওয়াল আমরা দেখতে পাচ্ছি 4 নাম্বার ইয়েলো কালার দিয়ে। টারশিয়ারি ওয়াল কি বলা হচ্ছে, যে বায়োঅর্গানিক ম্যাটেরিয়াল হুইচ অ্যাড পিওরলি শেড টু দ্য ফাইবার। এখানে মূলত কালারটা থাকে, অর্থাৎ প্রত্যেকটা ন্যাচারাল ফাইবারের একটা নির্দিষ্ট কালার থাকে, সেই কালারটা সাধারণত এটাতে থেকে থাকে, বায়োঅর্গানিক ম্যাটেরিয়ালস। ওকে, এরপরে যদি আমরা 5 নম্বরে দেখি, দিস ইজ কল্ড লুমেন, যেটি ফাঁকা জায়গা রয়েছে এর ভিতরে, বলা হচ্ছে যে 5 নাম্বার লুমেন। এমনি কটনের ভিতরে এরকম একটা ফাঁকা জায়গা আছে, এটাকে ক্রস সেকশন করলে সেটা, যেমন কলমের এখানে একটা ফাঁকা জায়গা আছে, এটাকে আমরা লুমেন বলছি। আমরা ওই যে প্রাণীবিদ্যা বইয়ে কৃমি পড়ছিলাম কিনা, তাদের ওই যে লুমেন বা ইত্যাদি সম্পর্কে মনে আছে কিনা তোমাদের। ওকে, বলা হচ্ছে এই হচ্ছে আমাদের স্ট্রাকচার বা সেল ওয়াইজ, অর্থাৎ কটনকে ক্রস সেকশন করে তার ভিতরে কোথায় কি কি রয়েছে সেগুলো আমরা জানলাম। এখন আমাদের উদ্দেশ্যটা জানা হচ্ছে এখান থেকে ইম্পুরিটিস গুলো রিমুভ করতে হবে। ওকে, ভালো কথা। এখন বলা হচ্ছে দ্য মেল্টিং পয়েন্ট অফ কটন ওয়াক্স হচ্ছে কত, 68 থেকে 71 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে এইখানে কটনের যে মোমটা রয়েছে কটনের ভিতরে, তার মেল্টিং পয়েন্ট হচ্ছে 68 থেকে 71%, কিন্তু আমরা স্কাওয়ারিং করে থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। কেন? কারণটা হচ্ছে এই যে কটনের ওয়্যাক্সটা কিন্তু কটনের ভিতরে রয়েছে, তো 68 বা 71 ডিগ্রিতে বয়েল করলে মেল্ট হবে, ওখানকার ভিতরের যে মোমটা সেটা মেল্ট হবে, কিন্তু সেটা তো বেরিয়ে আসতে হবে। তো বেরিয়ে আসার জন্য সাধারণত হাই টেম্পারেচার করা হয় এবং ফাইবারটা সুইল হয়, ফলে বের হয়ে আসে কিন্তু। তো যাই হোক, পেকটিক সাবস্টেন্স আর অ্যাক্ট অ্যাজ এ বাইন্ডিং গ্রুপ টু দ্য ওয়াক্স টু ফাইবার। তো এই যে পেকটিং সাবস্টেন্স গুলো রয়েছে সাধারণত ওয়াক্স এর সাথে ফাইবার বন্ড করে দেয় বা বেঁধে ফেলে। সো এই যে আমরা যদি পেকটিক সাবস্টেন্স এগুলো রিমুভ করি তাহলে কিন্তু বন্ডগুলো ভেঙে যাচ্ছে। The primary cell wall will modify when boil 1.5% caustic soda and completely with 3% caustic soda pH pressure, অর্থাৎ turn into modify, swell হয়ে যাবে। ওকে, সো নেক্সট স্লাইড আমরা দেখব, এটি কটনের ক্রস সেকশন উইথ ইম্পিউরিটিস। Now the question is here, scouring system for cotton. কি কি ভাবে আমরা স্কাউরিং করতে পারি কটনের, অর্থাৎ ইম্পিউরিটিস গুলো রিমুভ করতে পারি কটনের, সেটি আমরা দুটি ভাবে করতে পারি বা তিনটি ভাবে। প্রথমত আমরা যদি বলি কনভেনশনাল সিস্টেম, যেটি সবচেয়ে ব্যবহৃত হয়, মোস্ট ওয়াইডলি ইউজ সিস্টেম। সো ইট ইজ কনসিস্ট অফ অ্যান অ্যালকালি উইথ অ্যালকালি এন্ড কম্বিনেশন অফ সারফ্যাক্টেন্ট। এটি অ্যালকালির সাথে অ্যালকালি সহ দিয়ে ট্রিটমেন্ট করা হয়। আমরা যদি রেসিপিটা দেখি, মোটামুটি প্রধান উপাদানই হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড।
অ্যালকালি হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষার এবং সারফেক্টেন্ট বা ডিটারজেন্ট বা ওয়েটিং এজেন্ট আমরা নেই। নন আয়নিক সারফেক্টেন্ট শব্দ হচ্ছে কার, প্লিজ মিউট শফিউদ্দিন। Okay, so both wetting agents and emulsifier surfactant both have performed different roles. So this system remove impurities expect modes. So modes আছে একটা প্রকার impurities যেটা ওই যে ইয়ের খন্ড খন্ডগুলোকে আমরা বলতে পারি যে মোমের, এগুলো সহজে রিমুভ হয় না। So it is high temperature, high alkalinity, chemical and energy intensive process. সলভেন্ট বেসের ক্ষেত্রে যদি আমরা দেখি, এই ক্ষেত্রে কেমিক্যাল দেখো এখানে কিন্তু বলা হচ্ছে কনভেনশনাল সিস্টেমস ও কনভেনশনাল সিস্টেমে অ্যালকালি ব্যবহৃত হয়। এরপরে আসে আমরা সলভেন্ট বেস। সলভেন্ট মানে কি, সলভেন্ট বুঝতেই পারছি, তাহলে বিভিন্ন প্রকার সলভেন্ট আমরা এখানে ইউজ করব, যেমন ক্লোরিন বেসড, হাইড্রোকার্বন বেসড, CCl4, টেট্রাপারক্লোরোইথিলিন, বেনজিল, হোয়াইট স্প্রিট। তোমাদের মনে আছে কিনা দেখো যে আমাদের যখন শার্ট প্যান্ট ময়লা হয় আমরা ড্রাই ওয়াশ করি না, ড্রাই ওয়াশে কি করে এই ধরনের সলভেন্ট ইউজ করে কিন্তু পরিষ্কার করে। তার মানে কি এই সলভেন্ট দিয়ে ময়লা পরিষ্কার হয়। সো এই আমাদের যে প্রতিদিন কাপড় চোপড় ময়লা হয় সেখানেও তো এই ধরনের তৈলাক্ত বা এই জিনিসগুলো লাগে, তো সেটি কিন্তু সলভেন্ট দিয়ে ক্লিন হয়। সো সলভেন্ট বেস সিস্টেম really on the solventing power remove the wax by dissolving this system removes only the hydrophobic impurities, not others. So এরপরে আসি আরেকটি জনপ্রিয় প্রসেস, সেটি হচ্ছে এনজাইম বেসড। কারণ পরিবেশের কথা যদি চিন্তা করি, পরিবেশ কনসার্নে আমরা সাধারণত এনজাইমটা ইউজ করে থাকি। এনজাইম দিয়ে কিন্তু আমরা এর আগে সাইজিং, ডিসাইজিং, সিনজিং এগুলো দেখেছি। তো there have been attempts to remove the impurities by use of enzyme, mild temperature and pH. So এনজাইম দিয়েও আমরা ইউজ করতে পারি। সো আমরা তিনটি মেথড পেলাম। ফার্স্ট অফ অল কনভেনশনাল অ্যালকালি মেথড, সেকেন্ড অফ অল সলভেন্ট মেথড, এন্ড থার্ডলি এনজাইম বেসড মেথড। ওকে, এবার চলো কনভেনশনাল সিস্টেম সম্পর্কে একটু বিস্তারিত জানা যাক। কনভেনশনাল সিস্টেমে কি হয় বা কিভাবে স্কাউরিংটা করা হয়। বলা হচ্ছে দিস এজেন্টস আর ইউজড অ্যাজ অ্যালকালি, প্রথমত প্রধান কেমিক্যাল হিসেবে ব্যবহৃত হয় সোডিয়াম হাইড্রোক্সাইড, এছাড়াও KOH আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড, বাট সোডিয়াম হাইড্রোক্সাইডটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। সামটাইম মিক্সড উইথ সোডিয়াম হাইড্রোক্সাইড এন্ড সোডিয়াম কার্বনেট, এর সাথেও মিক্স করে করা হয়, তবে অ্যালকালিটা মেইন। ওয়েটিং এজেন্ট, অ্যালকালিটা কেন মেইন আমরা জানি, স্যাপিনিফিকেশন রিঅ্যাকশন কিন্তু আমরা পড়েছি। সেই স্যাপিনিফিকেশন রিঅ্যাকশনে কি ছিল, ক্ষারের সাথে যখন তেল বা চর্বি বিক্রিয়া করবে তখন সেটি সাবান উৎপন্ন করবে এবং গ্লিসারিন উৎপন্ন করবে, তাই না? তো এই চর্বিটা তখন সাবানে পরিণত হয়, যেটা আবার নিজেও ক্লিনিং। ওয়েটিং এজেন্ট বলা হচ্ছে to reduce the surface tension of occurring liquid to avoid the uniformly, generally anionic surfactant ইউজ করা হয়। তাহলে এই ফেব্রিকটা যেন ভালো মতো ভিজে বা ভিতরে প্রবেশ করে কেমিক্যাল গুলো, ফর দিস রিজন ইউজ ওয়েটিং এজেন্ট। তো সারফেস যদি দুটো সারফেসের টেনশন কমে যায় তাহলে সহজেই গেট ওয়েটেড হবে বা ভিজে যাবে। ওকে, emulsifier, to emulsify non-emulsifiable wax generally non-ionic surfactant ইউজ করা হয়। এমন কিছু ম্যাটার আছে বা বিষয় আছে যেগুলো সাধারণত কাস্টিক ছড়ায় যায় না, সেগুলোকে ইমালসিফায়ার বা এ ধরনের সাবস্টেন্স দিয়ে রিমুভ করতে হয়। তো চেঞ্জ অকারিং কাটাং ডিউরিং স্কাওয়ারিং এর ফলে কি হবে, অর্থাৎ চেঞ্জ গুলো কি হবে সেগুলো যদি আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে অকারিং কটন স্কাওয়ারিং, ফার্স্ট অফ অল ফ্যাট এন্ড ওয়াক্সেস, এই যে তেল এবং চর্বি এর কি হবে, কটনের ভিতরে যে তেল এবং চর্বি রয়েছে তার কি হবে। প্রথমত আস্তে আস্তে স্যাপিনিফিকেশন, বলা হচ্ছে the saponifiable parts of wax, fatty acid, glycerol, acid esters ইত্যাদি are converted into soap, simply converted into soap, sodium soap and glycerol. This is ক্ষার and this is wax and oil. ঠিক আছে, তাহলে কি সোডিয়াম আমাদের সোপে উৎপন্ন হচ্ছে বা তেল সাবানে পরিণত হচ্ছে। সো নেক্সট আর কি থাকছে এর সাথে, ইমালসিফিকেশন, বলা হচ্ছে নন স্যাপিনেবল পার্টস অফ ওয়াক্সেস, অর্থাৎ চর্বির ভিতরে বা তেলের ভিতরে এমন কিছু পার্ট রয়েছে যেগুলো স্যাপনিয়েবল না, কাস্টিক সোডার সাথে বিক্রিয়া করে না, এরকম সাবস্টেন্স গুলো সাধারণত such as alcohols and hydrocarbons are emulsified by the soap formed.
ইমালসিফাইড হবে। ইমালসিফিকেশন কি? হোয়াট ইজ ইমালশন? আমরা জানি তেল জল একত্রে মিলে না, তেল এবং জলকে একত্রে গোটা মারলে কি হবে, দেখবে যে তেল এবং জল আলাদা হয়ে গেছে, তো এইভাবে ঠিক আলাদা হয়, এটাকে আমরা ইমালশন বলি অনেক সময়। হাই টেম্পারেচার, high temperature কি melts some of the wax material and converts some of the water soluble from, okay, temperature সেজন্য 100 আমরা দিচ্ছি। solvent, in extreme cases the use of solvent is necessary because we know that in case of solvent the impurities গুলো আছে সেগুলো dissolve হয়। protein and related substance, okay, by the action of alkali which also act as swelling agent to facilitate the removal, pectins are converted water soluble salts of পেকটিক অর মেটাপেকটিক অ্যাসিড। তাহলে আমাদের এটা জানা দরকার যে এই অ্যাকশন অ্যালকালির ফলে পেকটিনটা কি হবে, পেকটিক অর মেটাপেকটিক অ্যাসিডে পরিণত হবে। প্রোটিনস এন্ড অ্যামিনো অ্যাসিডস, প্রোটিনস আর ডিগ্রেডস টু সিম্পল সলিউবল অ্যামিনো অ্যাসিড টু অ্যামোনিয়াতে পরিণত হবে। হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ যেটা লড এপিসেলুলোজ অর এতটা পিওর ম্যাচিউর না, দিস উইথ ডিপি ডিসলভ ইন সোডিয়াম হাইড্রোক্সাইড ডিসলভ হয়ে যাবে। Inorganic substance, minerals and heavy metals partially dissolved in sodium hydroxide by use of sequestering chelating agents দিয়ে রিমুভ করা যায় by producing more soluble salt acid demineralization এর মাধ্যমেও কিন্তু আমরা রিমুভ করি। সাধারণত এটা আমরা জেনেছি যখন ওয়াটার ট্রিটমেন্টে আসে। তো এই যে আমরা এখানে ইয়েগুলো দেখলাম, প্রত্যেকটা যে সমস্ত ইম্পিউরিটিস গুলো থাকে সেই ইম্পিউরিটিস গুলো কিসে পরিণত হয় সেটা আমরা দেখলাম। এরপরে আরো থাকে আমাদের কি থাকছে, ডার্ট থাকছে, ডার্ট রিমুভ এন্ড রিটেন এ সাসপেনশন বাই সোপ এন্ড ডিটারজেন্ট, সাসপেনশন হয়ে হয়ে উঠবে, ভেসে উঠবে। oil, saponable oils are converted into soap and glycerol, but unsaponable oils are emulsified and hydrolyzed, okay, তাহলে আমরা এখানে কি কি দেখলাম, স্যাড এন্ড ওয়াক্স সাধারণত সাবান তৈরি করে, ইমালসিফিকেশন নন স্যাপিনিয়েবল জিনিসগুলো ইমালসিফাইড হয়ে যায় হাই টেম্পারেচার, কিছু কিছু কেমিক্যাল অর্থাৎ ওয়েক্স মেটেরিয়ালকে রিমুভ করতে সাহায্য করে এবং মেল্ট করতে সাহায্য করে। এক্সট্রিম কেসে সাধারণত সলভেন্ট ইউজ করি। পেকটিন এন্ড রিলেটেড সাবস্টেন্স সাধারণত পেকটিক অর মেটাপেকটিক অ্যাসিড তৈরি করে। প্রোটিন এন্ড অ্যামিনো অ্যাসিড সাধারণত অ্যামোনিয়া তৈরি করে। হেমিসেলুলোজ ডিসলভ হয়ে যায়, ইনঅর্গানিক সাবস্টেন্স গুলো ডিসলভ হয়, ডার্ট এন্ড সোপ এন্ড ডিটারজেন্টে পরিণত হয়। তাহলে হলো আমাদের যে প্রত্যেকটা ইম্পিউরিটি ছিল সেগুলো ধরে ধরে কিন্তু আমরা ট্রান্সফার করলাম অন্য কিছুতে, ওকে। নাও দ্য মেইন কেমিক্যাল ইউজড ইন স্কাউরিং প্রসেস, আমাদের স্কাউরিং প্রসেসে যে সমস্ত কেমিক্যাল গুলো ইউজ করা হয় সেগুলোর ইয়ে সম্পর্কে একটু জানবো। যেমন কাস্টিক সোডা আমরা যেটাকে বলছি তীব্র ক্ষার, নিউট্রালাইজ অ্যাসিটিক ম্যাটেরিয়াল, যদি অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া কি হয়, নিরপেক্ষতা, অ্যাসিড এবং ক্ষার একত্রিত দিলে নিরপেক্ষতা অর্থাৎ পিএইচ কমে যাবে, 7 হয়ে যাবে, নিউট্রাল হবে, সেই জন্য নিউট্রালাইজ করা হয়। স্যাপনিফাই গ্লিসারাইডস, স্যাপনিফাই ওয়াক্স এন্ড ওয়ালস কে সাধারণত এটার নাম কিন্তু গ্লিসারাইডস বলছি, গ্লিসারলডিহাইড ওয়াক্স এন্ড ওয়াল কে সেটি কি হয় স্যাপনিফিকেশন হয়ে সাবান উৎপন্ন করে। সারফ্যাক্ট্যান্ট হিসেবে কাজ করে কি, সারফ্যাক্ট্যান্ট হিসেবে এখানে কাজ করবে যে রিডিউস সারফেস টেনশন এন্ড মিনিমাইজ দ্য ইন্টারফেসিয়াল টেনশন। যেমন বিভিন্ন প্রকার ওয়াইটিং এজেন্ট আমাদের যে ফেব্রিকটা ভিজতে চান সেটিকে ভেজাবে। ভিজাবে কিভাবে, যখন দুটো সারফেসের টেনশন রিমুভ হবে তখন সেটা ভিজে যাবে। এরপরে আসি ডিটারজেন্ট। ডিটারজেন্টটা কি বলা হচ্ছে যে ইমালসিফাই অয়েল, ফ্যাট, ওয়াক্সেস এন্ড রিমুভ অয়েল ব্রন স্টেইন। চিলেটিং এজেন্ট যেটা আমরা জানি ডিএক্টিভ মেটাল আয়ন অর্থাৎ সিকুয়েস্টারিং এজেন্ট হিসেবে আমরা যেটাকে জানি, অর্থাৎ ওয়াটার হার্ডনেস যদি থাকে সেই ওয়াটার হার্ডনেসটাকে রিমুভ করবে। সোডিয়াম সিলিকেট পেনিট্রেট এন্ড ব্রেক দ্য লিগনিন, সেটি সাধারণত জুটের ক্ষেত্রে বেশি থাকে, আমরা লিগনিন দেখেছি। বুইল্ডার causes detergent become increase the effective করে তোলে solvent acids emulsify dissolving oil and materials. সো স্কাউরিং এর ক্ষেত্রে যে সমস্ত কেমিক্যাল গুলো ইউজ হয় তাদের কাজ আমরা সংক্ষেপে দেখলাম। স্যাপনিফিকেশন রিঅ্যাকশন আবার অক্সিলারি কেমিক্যাল, এছাড়াও আরো কিছু কেমিক্যাল ব্যবহৃত হয় যেমন লেভেলিং এজেন্ট, টিন্টিং এজেন্ট, ওয়াইটিং এজেন্ট। লেভেলিং এবং টিন্টিং এজেন্ট সাধারণত লেভেলিং এজেন্টটা ডাইং এর ক্ষেত্রে ব্যবহৃত হয়, টিন্টিং এজেন্টটা এখানে ব্যবহার করা যায়। টিন্টিং এজেন্টটা হচ্ছে এক প্রকার এজেন্ট যেটা দিলে সেটি আরো উজ্জ্বল হয়ে উঠবে,
অর্থাৎ আমরা ওই যে কাপড়ে নীল দেই না, নীল সাদা কাপড়ে নীল দিলে কি হয় সেটা আমি প্রথম দিন তোমাদের কবে জানি বললাম যে সেটা কি করছে, অর্থাৎ আলোক রশ্মিটাকে ধরে ছেড়ে দিচ্ছে, ফলে রিফ্লেক্ট বেশি হচ্ছে এবং তোমার কাপড়টা আরো বেশি সাদা মনে হচ্ছে। ঠিক আছে, এই কাজটা করে। ওকে, নাও দ্য টার্ম স্যাপিনিফিকেশন। স্যাপিনিফিকেশন বলতে আমরা কি বুঝি? সাবান উৎপন্ন করার প্রক্রিয়া। বলা হচ্ছে wax, fats and oil lubricants are present is mostly turned into triglyceride হিসেবে থাকে। The triglyceride form of glycerin and soap reacted with sodium hydroxide and hence fat, oil, glycerol and water and soap soluble act as a surfactant and sourcing liquid. So কি, এটা তো সহজ কথা, এতক্ষণ ধরে আমরা পড়ে আসতেছি না যে এ ধরনের তেল এবং চর্বি ক্ষারের সাথে বিক্রিয়া করে সাবান এবং গ্লিসারিন উৎপন্ন করবে, যেটি আবার এই সাবান নিজেই সারফ্যাক্ট্যান্ট হিসেবে কাজ করছে। So however, since the amount of saponable matter present in cotton may be 0.05 with common who make addition of the whitening in the liquid. So saponification reaction বা saponification কি আমরা সেটা জানি। নাও দ্য ফর্ম অফ স্কাউরিং, আমরা কিভাবে স্কাউরিংটা করতে পারি। ফর্ম অফ স্কাউরিং, সেটি ফাইবার ফর্মে করতে পারি, ইয়ার্ন ফর্মে করতে পারি, এন্ড ফেব্রিক ফর্মে করতে পারি, এবং গার্মেন্টস বানিয়েও অনেক সময় করা যায়, গ্রে গার্মেন্টস। তো ফর্ম গুলো তাহলে এখানে ইয়ার্নের ভিতরে হ্যাং ফর্ম, প্যাকেজ ফর্ম, কন্টিনিউয়াস শিট ফর্ম, আর ফেব্রিক ফর্মের ভিতরে ওপেন উইথ ফর্ম, যেমন জিগার, প্যাড, ব্যাস, প্রোগ্রেসিভ জিগ, আর রোপ ফর কিয়ার, ওয়াশার ইত্যাদি। অর্থাৎ ওপেন উইথ মানে এরকম, আর রোপ হচ্ছে এরকম। ওকে, এগুলো হচ্ছে আমাদের ফর্ম, অর্থাৎ কোন কোন ফর্মে আমরা স্কাউরিংটা করতে পারি। নাও টাইপস অফ স্কাউরিং, আমরা স্কাউরিং কে দুটি ভাগে ভাগ করছি। তখন আমরা তিনটি প্রচলিত প্রথা দেখেছিলাম, কনভেনশনাল স্কাউরিং, আরেকটা হচ্ছে স্পেশাল স্কাউরিং। কনভেনশনাল স্কাউরিং এর ভিতরে আমরা কিয়ার বয়লার স্কাউরিং দেখি, যেটা আগে ব্যবহৃত হতো, স্কাউরিং ইন জে বক্স, কন্টিনিউয়াস এন্ড এক্সজস্ট মেথড। এগুলোতে আমরা সাধারণত স্কাউরিং দেখে থাকি। আমরা নিট ফেব্রিকের ক্ষেত্রে এক্সজস্ট মেথডটা ইউজ করা হয়, এবং ওভেন ফেব্রিকের ক্ষেত্রে স্কাউরিং জে বক্স বা এই ধরনের মেথড গুলো ইউজ করা হয়। স্পেশাল স্কাউরিং প্রসেসের ভিতরে যদি আমরা দেখি যে সলভেন্ট স্কাউরিং উইথ ইউজিং সলভেন্ট এন্ড ভাপাল্লগ স্কাউরিং, দিস ইজ one kind of a special scouring process. Okay, so types of scouring. Now the Kier boiling process or scouring, সবই বলো, কটন ফেব্রিক এন্ড ডিসকন্টিনিউয়াস প্রসেস আমরা পড়বো। জি স্যার, এই যে ভাপর লক স্কাউরিং প্রসেস, এইটা কি জলীয় বাষ্প দিয়ে স্কাউরিং করা হয়? ভাপার লক জলীয় বাষ্প দিয়ে থাকবে, সেখানে হাই টেম্পারেচার, হাই প্রেসার থাকবে। ওকে, আমরা এটা সম্পর্কে পড়বো। Kier boiling process or scouring of cotton fabric in batch process or discontinuous process. তো দেখি আমরা যে বয়লারের নাম শুনেছি নিশ্চয়ই, তো সেখানে কিয়ার বয়লারের কথা বলছি। তাহলে বলা হচ্ছে যে কিয়ার বয়লিং প্রসেস অফ কটন ইজ পারফর্মড ইন এ কিয়ার বয়লার। তাহলে এখন কিয়ার বয়লারটা কি সেটা জানা দরকার। and the fabric is scoured in a rope form. rope form কিরকম? রোপ ফর্ম তাহলে কিরকম হবে? রোপ ফর্ম বলতে আমরা যেটা বোঝাচ্ছি, এই যে আমরা যখন এইভাবে করব তখন সেটাকে আমরা রোপ ফর্ম বলতেছি। আর ওপেন ফর্ম কখন বলছি? এটিকে যখন পুরো ফেব্রিক আমরা করছি এরকম লম্বা লম্বি করে সোজা করে, তখন সেটাকে আমরা ওপেন উইথ ফর্ম বলছি। তো এখন in rope form by alkali liquor, so Kier is a large cylindrical iron vessel. It's a large cylindrical iron vessel. Okay, the Kier may be open or closed, উপরে ঢাকনি থাকতে পারে অথবা পা না পারে, and horizontal or vertical, এদিক দিয়ে লম্বা হতে পারে অথবা এদিক দিয়ে লম্বা হতে পারে। সো এগুলো আবার অনেক প্রকার। ওপেন কিয়ার, ক্লোজড কিয়ার। ওপেন কিয়ার is not an airtight কিয়ার and scouring temperature 100 degree. This is atmospheric মেশিন আমরা বলতে পারি। আমরা যেমন কোনো পাতিলে যদি আমরা বয়েল করি কটনকে, আমাদের কেমিক্যাল দিয়ে যদি পাতিলে অর্থাৎ ভাত রান্নার পাতিলেও বয়েল করা হয়, তাহলেও কিন্তু সেটা স্কাউরিং হবে। ক্লোজড কিয়ার, ক্লোজড কিয়ারটা কি? ক্লোজড কিয়ারটা হচ্ছে এয়ারটাইট, স্কাউরিং টেম্পারেচার 120 থেকে 130, ফলে এটা তাড়াতাড়ি হয়। ক্লোজড টাইটলি অর্গানাইজড এন্ড কি বলবো, ফলে এটাতে দ্রুত হবে।
তো কি এর ক্যাপাসিটি 200 থেকে 5000 কেজি একবারে করা যায়, ইন্ডাস্ট্রিয়ালি 2000 কেজি পপুলার সাধারণত করে থাকে। তো কি আর ধরে এত কথা বলছি, কিন্তু কি এর ছবি তো তোমাদেরকে দেখাতে পারছি না। এই যে মেশিনটা, সেটাকে আমরা কি আর বয়লার বলছি। এই বড় একটা বয়লার তো চিনি, ওই যে বয়েল করে পানি, এটা তো সবাই জানে। এরকম থাকছে, নিচে একটা ফলস বটম থাকছে। ফলস বটমটা কি, এই ছোট ছোট ছিদ্র করা, অর্থাৎ ওই যে জিলেপি বা চানাচুর ভেজে উঠায় না, যে ঝান্না নিচে তেলটা পড়ে যায়, এরকম ফলস বটম রয়েছে একটা ছিদ্রযুক্ত। এখানে কাপড়গুলোকে এই যে এরকম করে সাজানো হয়, যতগুলো কাপড় করা হবে তারপরে উপরে এটা এন্ট্রি ঢোকালো। এরপরে এখানে একটা হিট এক্সচেঞ্জার রয়েছে, এখানে কেমিক্যাল গুলোকে পাইপের মাধ্যমে নিয়ে এসে উপর দিয়ে উপরে স্প্রে করে দেওয়া হয়। তো এখানে যখন স্প্রে করে দেওয়া হয় তখন সম্পূর্ণ ফেব্রিকটা ভিজে 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 নিচে চলে যায়, এবং নিচে যে ফলস বটমের, অর্থাৎ ওই গ্রামের দিকে দেখবা যে ধান রাখার জন্য এক ধরনের গোলা হয়, তার নিচে কিন্তু গ্যাপ থাকে। তো ওই ধরনের গ্যাপের নিচে কেমিক্যাল গুলো আবার জমা হয়, সেগুলোকে আবার রিপাম্প করে উপরের দিকে পাঠিয়ে দেওয়া হয়। তো চলো তাহলে কি আর বয়লারের ছবি তো আমরা দেখলাম, একটু রেসিপিটা দেখি এবং জেনারেল ডিসক্রিপশনটা দেখি। তো এটাতে স্কাউরিং এর রেসিপিটা যদি আমরা দেখি, বলা হচ্ছে যে এলকালি প্রায় 2 গ্রাম পার লিটার, সোডা অ্যাশ, সোডা অ্যাশ কিন্তু কার্বনেট, বলা হচ্ছে যে কত গ্রাম, এক্স গ্রাম পার লিটার, পিএইচ মেনটেন করতে যতটুকু ব্যবহৃত হয়, এটি সাধারণত 2 বা 4 গ্রাম এরকম দেওয়া হয়। এইখানে সাধারণত অনেক ক্ষেত্রে রিমুভও করে এটা। তো মূলত অ্যালকালি দিয়ে করে, হোয়াইটিং এজেন্ট, সিকুয়েস্টারিং এজেন্ট, ডিটারজেন্ট, টেম্পারেচার, টাইম ইত্যাদি। You can skip the soda ash in case of the scouring process, no problem. Okay. Now, description of the machine. কি বলছে ডেসক্রিপশনে? Gear boiler is a long, mild steel or cast iron cylindrical vessel. What do you mean by cast iron? আমাদের টিউবওয়েলের যে লোহাটা রয়েছে, টিউবওয়েলের লোহাটা তো দেখেছো ভঙ্গুর, ভেঙে যায় পুকুর থেকে ফেলে দিলে, আবার শক্তিশালী, মনে হয় বালি দেওয়া আছে, তাই? তো এই কার্বনের পরিমাণ বেশি থাকার কারণে সেটাকে আমরা কাস্ট আয়রন বলছি। এই ধরনের কাস্ট আয়রনের অথবা স্টিলের cylindrical vessel provide with two perforated tube sheets, one placed in the bottom, another is the top, এরকম দুটো perforated sheet রয়েছে, and these discs are connected number of turns carry out the liquor of the bottom compartment to the upper one. Okay, and the middle compartment is the steam fast, এখানে steam থাকবে, and thus the tube carrying the liquor surrounded by the steam and seat. তাহলে নিচ থেকে উপরে সার্কুলেট হবে, নিচ থেকে উপরে সার্কুলেট হবে কেমিক্যাল সহ। The hot liquor from the multitubular heater is sprayed over the cloth, উপর থেকে স্প্রে করা হবে, যে দেখতে পাচ্ছ ছবিতে, packed in the gear through a hollow perforated ring. The liquid pass slowly over the packed cloth and collects below the false bottom. This is false bottom জড়ো হবে, from where the pump to the auxiliary heater and centrifuge pump to the cycle repeats. তাহলে এখানে সাইকেল, এখানে এগুলো জমানো থাকলো, উপর থেকে দেওয়া হচ্ছে কেমিক্যাল, ভিজে পুরোটা নিচে বের হয়ে যাচ্ছে, এটাকে আবার পাম্প করা হচ্ছে, এবং একই সাথে এখানে টেম্পারেচার এন্ড প্রেসার কিন্তু মেইনটেইন করা হচ্ছে। সো দিস ইজ দা, ঢাকনি থাকতে পারে, নাও থাকতে